কথায় বলে কর্মফল মানুষকে ভোগ করতেই হয়। আজ যে মুভিটার কথা বলবো সেখানে আমরা এরকমই এক কর্মফল ভোগের গল্প দেখতে পাবো। শুধু তাই নয়, কখনো কখনো নিষ্ঠুর মজা উল্টো দিকের মানুষটার মধ্যে কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে তাও আমরা জানতে পারবো এই গল্পের মধ্যে দিয়ে। এই গল্প হলো প্রতিশোধের গল্প। এই মুভির প্রতিটা সাসপেন্স আপনাকে শিহরিত করবেই, আর এই মুভির ক্লাইম্যাক্সে যে টুইস্টটার জন্য অপেক্ষা করে আছে সেই টুইস্টটা দিয়ে যাবে সবাইকে এক বিশাল শিক্ষা। তাহলে চলুন 15 ডেজ 15 থ্রিলার ফেস্টিভ্যালে আজ দেখে নেওয়া যাক অসাধারণ এক সাসপেন্স থ্রিলার মুভি। মুভির শুরুতে দেখা যায় যে একজন মানুষ অনেক উঁচু একটা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, আর তার এই দৃশ্য কয়েক হাজার মানুষ তাদের কম্পিউটার স্ক্রিনে দেখছিল। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই একটা কাপল প্লেনে বসে আছে। ছেলেটার নাম হলো ভিভান এবং মেয়েটার নাম হলো সিয়া। তারা কোনো একটা লাকি ড্র পুরস্কার জিতেছে এবং সেই লাকি ড্র পুরস্কার বাবদ তারা একটা হলিডে প্যাকেজ পেয়েছে, আর সেই জন্যই তারা ফিজি বেড়াতে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে তারা একটা গাড়ি ধরে। তারা হোটেলের দিকে রওনা হয়। রাস্তায় যেতে যেতে ভিভান সিয়াকে বলে, দেখো, একদিন আমি তোমাকে আমার নিজের পয়সায় এখানে ঘুরতে নিয়ে আসবো। তখন আমরা জানতে পারি যে ভিভানের এই মুহূর্তে কোনো কাজ নেই, সে এখন বেকার। এরপর দেখা যায় যে ভিভান ও সিয়া ওখানে তাদের দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে থাকে। এই ট্রিপের মধ্যেই তাদের ম্যারেজ অ্যানিভার্সারি দিনটাও পড়েছিল। অ্যানিভার্সারির দিন সকালে তারা একটা ইনভিটেশন পায়। এই আমন্ত্রণপত্রটা পাঠিয়েছিল ট্রাভেল কোম্পানির পক্ষ থেকে। সিয়া ও ভিভান আমন্ত্রিত জায়গায় গিয়ে দেখে তাদের অ্যানিভার্সারিটাকে আরও মেমোরেবল করে তোলার জন্য ট্রাভেল কোম্পানি তাদের জন্য একটা সারপ্রাইজ ডেটের আয়োজন করেছে এবং অ্যানিভার্সারি কেকেরও আয়োজন করেছে। ভিভান ও সিয়া পুরো আয়োজন দেখে একসঙ্গে অবাক হয়ে যায় এবং তার সাথে সাথে খুশিও হয়ে ওঠে খুব। তারা খুব সুন্দরভাবে তারা অ্যানিভার্সারির দিনটা কাটাতে থাকে। ভিভান সিয়াকে জানায় যে সে অনেক টাকা রোজগার করতে চায় যাতে সিয়ার সব ইচ্ছে সে পূরণ করতে পারে। তারা নিজেদের মধ্যে খুব সুন্দর সময় কাটাচ্ছিল, এমন সময় সেখানে এসে উপস্থিত হয় আব্দুল খান। আর কথায় কথায় ভিভানরা জানতে পারে যে এই আব্দুল খান হলো এই রিসর্টের মালিক। মিস্টার খান ভিভান ও সিয়াকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারির উইশ করেন এবং তাদের একটা গেমে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান। তিনি ভিভানকে বলেন ভিভানরা যদি এই গেমটা জেতে তবে তারা 21 কোটি টাকা জিততে পারবে। কৌতূহলী ভিভান জিজ্ঞেস করে, কি এমন গেম? তখন মিস্টার খান বলেন গেমটার নাম হলো টেবিল নাম্বার 21। ভিভান বলে, সারপ্রাইজ মানি 21 কোটি টাকা? আপনি নিশ্চয়ই আমাদের সাথে মজা করছেন। উত্তরে আব্দুল খান জানান, একদমই নয়, আমি মজা করছি না, আমি ভীষণ সিরিয়াস এই ব্যাপারে। এই টেবিল নাম্বার 21 গেমটা হলো একটা প্রশ্ন উত্তরের খেলা, যেখানে আমি তোমাদের জীবনের সাথেই জুড়ে থাকা কিছু সহজ প্রশ্ন করব, যার উত্তর তোমরা দেবে। সঠিক উত্তর দেওয়ার পর আমরা তোমাকে একটা কাজ বলবো, সেই কাজটা তোমাদের করতে হবে, আর সেই কাজটা সাকসেসফুলি করলেই প্রতি রাউন্ডে তোমরা 1 কোটি টাকা করে জিতে যাবে। সবটা শুনে ভিভান বলে ওঠে, আচ্ছা, এই গেমে কোনো হিডেন রুল নেই তো? শুনে মিস্টার খান বলেন, আরে না না, যা রুল আছে সব তোমাদের সামনে, এখানে আর কোনো হিডেন রুল নেই। গেমের শর্ত শুধু একটাই, এই গেমটা খেলা শুরু করলে তোমরা গেমটা শেষ না করে যেতে পারবে না। আর একটা কথা, এই গেমের কোনো উত্তর তোমরা এড়িয়ে যেতে পারবে না, এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই গেমে কোনো মিথ্যে বলা চলবে না, কারণ গেমের রুল অনুযায়ী ইফ ইউ লাই ইউ ডাই, অর্থাৎ মিথ্যে বললে তোমাকে মরতে হবে। ভিভানের কিন্তু সন্দেহ থেকেই যায় গেমটার ব্যাপারে, কিন্তু শিয়া তাকে বারবার গেমটা খেলার জন্য ইনসিস্ট করতে থাকে। সে ভিভানকে বলে, মিস্টার খান আমাদের জীবনের ব্যাপারে কতটুকুই বা জানেন, তাই সে কতই আর ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করবেন। আমার মনে হয় আমাদের এই গেমটায় পার্টিসিপেট করা উচিত। আর তাছাড়া তুমি এটা ভেবে দেখো, এর যেটা প্রাইজ মানি, সেই প্রাইজ মানিটা যদি আমরা জিততে পারি তাহলে আমাদের গোটা জীবনটাই বদলে যাবে। এরপর ভিভান ও সিয়া গেমটা খেলার জন্য রাজি হয়।
মিস্টার খান তাদের রেস্টুরেন্টের ভেতর দিয়ে একটা গোপন ঘরের মধ্যে নিয়ে যান। সেখানে কিছু লোক একটা মুভিং টেবিল তাদের সামনে নিয়ে আসে। ভিভান দেখে যে ওই টেবিলের ওপর একটা বক্স রাখা আছে, যেই বক্সটার ওপর নাম লেখা আছে টেবিল নাম্বার 21। এবার গেমটা শুরু হবার পালা। তবে গেমটা শুরু হওয়ার আগে ভিভান ও সিয়াকে একটা ফর্মে সাইন করানো হয়, যেখানে গেমের টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে। আর তার সাথে সাথে তাদের মোবাইলগুলো তাদের কাছ থেকে নিয়ে জমা রাখা হয়, আর তাদের হাতে একটা লাই ডিটেক্টর বেঁধে দেওয়া হয়। এবার গেমটা শুরু হয়। প্রথম পর্বে ভিভান ও সিয়াকে কিছু সহজ প্রশ্ন করা হয়, যেমন ভিভান সিয়াকে ভালোবাসে কিনা, যার উত্তর ভিভান কয়েক সেকেন্ডের মধ্যেই দিয়ে দেয়। এবং টাস্ক হিসাবে ভিভানকে বলা হয় কোনো এক জনবহুল জায়গায় গিয়ে সিয়াকে প্রপোজ করতে। সিয়া ও ভিভান সেই কাজগুলো খুব সহজেই করে ফেলে। এরপর তারা আবার সেই রিসর্টে ফিরে আসে। আব্দুল তাদের কনগ্রাচুলেশন জানায় এবং বলে, তোমরা তোমাদের প্রথম পর্ব সাকসেসফুলি পেরোতে পেরেছ এবং 1 কোটি টাকা জিতে নিয়েছ। কিন্তু ভিভান তখনও বিশ্বাস করে উঠতে পারে না যে সত্যিই তারা 1 কোটি টাকা জিতে গেছে। সে ভাবে এটা কাইন্ড অফ প্র্যাঙ্ক টাইপ শো হবে। এই ভেবে তারা সেখান থেকে চলে যেতে যাবে। এমন সময় মিস্টার খানের ইশারায় তার এক সহযোগী ভিভান ও শিয়াকে একটা টাকার ভর্তি ভল্টের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আর সাথে সাথে ভিভানদের মোবাইলে একটা মেসেজ আসে, যেখানে তারা দেখে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা পড়েছে। ভিভান আর শিয়া তো নিজেদের চোখকেই যেন বিশ্বাস করে উঠতে পারছে না, এটাও সম্ভব। এবার মিস্টার খান বলেন, কি তোমরা কি এখনো খেলা ছেড়ে যেতে চাও? উচ্ছ্বসিত ভিভান ও শিয়া খেলাটা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়। এরপর আসে গেমের সেকেন্ড রাউন্ড, যেখানে মিস্টার খান শিয়াকে জিজ্ঞাসা করেন যে, আচ্ছা শিয়া, তোমার স্বামী অর্থাৎ ভিভান কি তোমাকে পুরোপুরিভাবে চেনে? উত্তরে শিয়া বলে, না, চেনে না। শিয়ার এই উত্তর শুনে ভিভান কিছুটা অবাক হয়ে যায়, কারণ শিয়ার হাতে লাই ডিটেক্টর গ্রিন হয়ে জানান দিচ্ছে যে শিয়া সত্যি কথা বলছে। এবার আসে টাস্কের পর্ব, যেখানে আব্দুল খান শিয়ার সামনে একটা ডিশ এনে হাজির করেন এবং সেই ডিশে আছে কিছু পোকামাকড়। মিস্টার খান শিয়াকে বলেন, সেকেন্ড রাউন্ড জিততে হলে তোমাকে এই পোকামাকড়গুলো খেতে হবে। ভিভান তখন মিস্টার খানকে বলেন, শিয়া কিছুতেই এই পোকামাকড়গুলো খাবে না, কারণ শিয়া ননভেজ খায় না। মিস্টার খান রহস্যের হাসি হেসে বলেন, আচ্ছা দেখাই যাক। কি শিয়া, তুমি কি খাবে না? এখানে কিন্তু প্রমাণ হবে তোমাকে ভিভান কতটা চেনে। এরপর বলেন, এই পোকাগুলো খাওয়ার উপরেই কিন্তু নির্ভর করছে তোমাদের 2 কোটি টাকা জেতা। এবার ভেবে দেখো খাবে কি খাবে না। এবার ভিভানের অবাক হওয়ার পালা, কারণ ওই 2 কোটি টাকা জেতার জন্য ভেজিটেরিয়ান শিয়া একটার পর একটা পোকাগুলো খেতে শুরু করে। মিস্টার খান তখন ভিভানের দিকে তাকিয়ে বলে, এখানে কিন্তু একটা কথা প্রুভ হয়, তুমি আসলে তোমার বউকে এখনো ঠিক করে চিনেই উঠতে পারোনি। এবার আব্দুল খান ভিভানকে জিজ্ঞেস করেন যে, আচ্ছা ভিভান, তুমি কখনো কাউকে ম্যানিপুলেট করেছো? উত্তরে ভিভান জানায়, হ্যাঁ করেছি। এবার ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা দেখতে পাই যে কিভাবে ভিভান শিয়াকে ম্যানিপুলেট করে তার আগের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়েছিল এবং শিয়ার জীবনে নিজের এন্ট্রি নিয়েছিল। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে এবং ভিভানের হাতের ব্রেসলেট সবুজ সংকেত দিয়ে জানান দেয় ভিভান সত্যি কথা বলছে। মিস্টার খান ভিভানকে এবার একটা কাজ করতে দেন। তিনি বলেন, আচ্ছা বেশ, তুমি তাহলে এবার আমাকে ম্যানিপুলেট করে দেখাও। আমাকে এই জায়গা থেকে ওই জায়গায় ম্যানিপুলেট করে নিয়ে যাও দেখি। শুনে ভিভান বলে, এটা করা তো অসম্ভব, তবে হ্যাঁ, আপনি যদি ওখানে থাকতেন দাঁড়িয়ে, তবে আপনাকে আমি এমন কিছু কথা বলতাম যে কথাগুলো শুনে আপনি এখানে চলে আসতে বাধ্য হতেন। ভিভানের কথা শুনে আব্দুল খান ভিভানের দিক নির্দেশ করা জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলেন, কই এবার বলো। মিস্টার খানকে দেখে ভিভান হাসতে থাকে। সিয়া তখন বলে, মিস্টার খান, আপনি অলরেডি ওখানে চলে গেছেন, আর শর্ত অনুযায়ী আমরা কিন্তু জিতে গেছি। মিস্টার খান নিজের নির্বুদ্ধিতার জন্য হাসতে থাকেন, কিন্তু এত কিছুর পরও ভিভানের মন থেকে যেন সন্দেহটা যায় না। সে
সে বারবার মনে করতে থাকে কিছু একটা সন্দেহজনক আছে এই খেলাটার মধ্যে। সে বারবার সিয়াকে বলে যে সিয়া, এত সহজে সবকিছু পেয়ে যাচ্ছে, তোমার মনে হচ্ছে না খেলাটার মধ্যে কোনো গন্ডগোল আছে? কিন্তু সিয়া বিষয়টাকে যেন গুরুত্ব দেয় না। এবার আব্দুল খান ভিভানকে জিজ্ঞেস করে, আচ্ছা ভিভান, তুমি কি তোমার বউকে বাঁচানোর জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারবে? উত্তরে ভিভান বলে, হ্যাঁ নিশ্চয়ই। মিস্টার খান তাদের একটা এবার ঘরে নিয়ে যান এবং সিয়াকে একটা কাচের বক্সে বন্দি করে দেন। এবার মিস্টার খান ভিভানের হাতে একটা সিরিঞ্জ ও একটা কাচের বোতল দিয়ে বলেন, এই কাচের বোতলটা আধা ঘন্টার মধ্যে যদি রক্ত দিয়ে ভর্তি করতে না পারো তাহলে ওই কাচের বক্সের মধ্যে সিয়া ছটফট করতে করতে মারা যাবে, কারণ ওই কাচের বক্সে যেটুকু অক্সিজেন আছে তা কেবলমাত্র 30 মিনিটস অবধি চলবে। সুতরাং এবার তোমার বউ অর্থাৎ শিয়ার জীবন তোমার হাতে। এবারও পর্দায় কিছু ফ্ল্যাশব্যাকের ঘটনা ভেসে ওঠে। সেখানে দেখা যায় ভিভানদের কলেজের দৃশ্য। সেখানে একটি নিউকামার ছেলে ক্লাসরুমে ঢুকতে যাবে, এমন সময় তার গায়ে লাল রঙের একটা বালতি উল্টে পড়ে। ওই বালতিতে যে রংটা ছিল সেই রংটা রক্তের মতো লাল ছিল। ছেলেটার গায়ে বালতিটা উল্টে পড়ায় ছেলেটার সারা দেহ লাল রঙে ভরে যায়, যা দেখে দূর থেকে মনে হচ্ছিল কেউ যেন ছেলেটার গায়ে এক বালতি রক্ত ঢেলে দিয়েছে। ছেলেটার এমন অবস্থা দেখে শিয়া ও তার বন্ধুরা খুব জোরে জোরে হাসতে থাকে। আসলে ওরা এই ছেলেটাকে অপদস্থ করার জন্য ওই রঙের বালতিটা ওভাবে রেখেছিল। যাই হোক, ছেলেটার এইরকম দশা দেখে বাকিরা হাসলেও ভিভান কিন্তু হঠাৎ করে অসুস্থ বোধ করতে থাকে এবং একটা টাইমে অজ্ঞান হয়ে যায়। সেখানেই আমরা জানতে পারি যে ভিভানের হিমোফোবিয়া আছে, অর্থাৎ ভিভান রক্ত বা রক্তের মতো কোনো জিনিস দেখলে ভয় পায়। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে এবং এই হিমোফোবিয়ায় ভোগা ভিভানকে আমরা দেখতে পাই। সে নিজের শরীরে রক্তের বিনিময়ে শিয়াকে বাঁচাতে হবে, এটা যেন তার কাছে একটা ভীষণ সংকটের বিষয়। কিন্তু সময় নষ্ট করলেও চলবে না, কারণ হাতে আছে মাত্র আধা ঘন্টা, আর তার মধ্যে যদি না হয় তাহলে কিন্তু শিয়া শেষ। কি করবে ভিভান? ভিভানকে ইতস্তত করতে দেখে আব্দুল খান ভিভানকে বলে, ভিভান তুমি যত দেরি করবে শিয়া কিন্তু তত মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবে। ভিভান মিস্টার খানকে কাতরভাবে অনুরোধ করে, দয়া করে আমাকে অন্য কোনো কাজ দিন, এইটা দেবেন না। কিন্তু মিস্টার খান কঠোর গলায় বলেন, সরি ভিভান, রুল ইজ রুল। ভিভানের কাছে শিয়াকে বাঁচানোর জন্য রক্ত দেওয়া ছাড়া আর কোনো অপশনই বেঁচে থাকে না। তাই সে বাধ্য হয়ে বোতলে রক্ত ভরতে থাকে। অবশেষে বোতলটা কোনো রকমে ভরা কমপ্লিট হয় এবং ভিভান শিয়াকে একদম শেষ মুহূর্তে বাঁচাতে সক্ষম হয়। শিয়াকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর পর ভিভানের ও শিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা বলে, আমরা এই খেলায় আর কন্টিনিউ করতে চাই না, আমাদের কোনো প্রাইজ মানির প্রয়োজন নেই, আমরা এখান থেকে চলে গেলাম। আব্দুল খান ভিভানের এই কথায় রহস্যময় হাসি হেসে বলেন, আর ইউ শিওর? তোমাদের কি সত্যিই মনে হয় তোমরা এখান থেকে যেতে পারবে? তাহলে চেষ্টা করে দেখো। ভিভান ও শিয়া মিস্টার খানের কথায় কান্না দিয়ে একটা স্পিড বোর্ডে চেপে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা দেখে যে তাদের হাতে লাই ডিটেক্টর ব্রেসলেটটায় সবুজ আলো জ্বলে উঠেছে, আর ঠিক তখনই সেই বোটে থাকা একটা ওয়াকি টোয়াকি বেজে ওঠে। ভিভান ফোনটা ধরলে ওপার থেকে আব্দুল খানের গলা ভেসে ওঠে। মিস্টার খান বলেন যে, ভিভান তোমরা ফিরে এসো, তোমরা চাইলেই পালাতে পারবে না, কারণ তোমাদের হাতে যে ব্রেসলেটটা আছে সেটা আমার একটা বোতামের নির্দেশেই বোমা হয়ে ফেটে যাবে। এর ফলে শুধু তুমি নয়, তোমার প্রিয় শিয়াও কিন্তু মারা যাবে। সুতরাং নিজেদের জীবন বাঁচাতে চাইলে আবারও এখানে ফিরে এসো। ভিভান ও শিয়া বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে আবারও ফিরে আসে। মিস্টার খান ভিভানকে সেই কন্ট্রাক্ট পেপারটা দেখিয়ে বলে, তুমি ভুলে যেও না, তুমি চুক্তিবদ্ধ, তোমরা চাইলেই মাঝপথে খেলা ছেড়ে যেতে পারবে না, আর তোমরা যেতে চাইলে তোমাদেরই ক্ষতি হবে, সেটা তো তোমরা বুঝেই গিয়েছো। আর কি করে, আর তো কোনো উপায় বেঁচে নেই, বাঁচতে চাইলে গেমটাকে শেষ অবধি খেলতে হবে। তাই ভিভান ও শিয়া গেমটাকে আবারও কন্টিনিউ করতে রাজি হয়। মিস্টার খান এবার ভিভানকে জিজ্ঞাসা করে যে, তুমি তোমার স্ত্রীকে সব পরিস্থিতিতে ভালোবাসবে? উত্তরে ভিভান বলে, নিশ্চয়ই বাসবো, এটা প্রশ্ন করার মতো কি আছে। তখন মিস্টার খান বলেন, আচ্ছা ধরো তোমার স্ত্রীর মাথায় যদি একটাও চুল না থাকে, তাহলেও কি তুমি শিয়াকে একই রকম ভাবে ভালোবাসতে পারবে? ভিভান বলে, হ্যাঁ নিশ্চয়ই। এবার আব্দুল খান বলেন, এবারে তোমার টাস্ক হলো শিয়ার মাথার সব চুলগুলো কামিয়ে দিতে হবে তোমায়। মিস্টার খানের কথা শুনে শিয়া যেন চমকে ওঠে।
সে কিছুতেই রাজি হয় না। অবশেষে ভিভান তাকে কোনো রকমের রাজি করিয়ে তার সমস্ত চুলগুলো কামিয়ে টাস্ক সম্পূর্ণ করে। সিয়া হাউ হাউ করে কাঁদতে থাকে, কিন্তু কিছু করার নেই, নিরুপায়ে ভিভানকে এটা করতেই হবে। এবার মিস্টার খান ভিভানকে জিজ্ঞেস করে, আচ্ছা ভিভান, তুমি কখনো তোমার স্ত্রীর গায়ে হাত তুলেছ? পর্দায় আবারও একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য ভেসে ওঠে। সেখানে আমরা দেখতে পাই যে ভিভান ও সিয়ার ম্যারেড লাইফের ঘটনা। তাদের কোনো কারণবশত খুব ঝগড়া হচ্ছে। ভিভানের উত্তেজিত কথাবার্তায় জানা যায় যে সিয়া ছিল প্রেগনেন্ট। সে ভিভানকে না জানিয়েই কোনো কারণবশত অ্যাবর্শন করিয়ে নেয়, আর সেই জন্য ভিভান খুব রেগে যায়। সিয়া তখন ভিভানকে বোঝানোর চেষ্টা করে যে ভিভান এখন বেকার, এমন অবস্থায় একজন নতুনকে পৃথিবীতে আনা ঠিক হবে না। কিন্তু ভিভান সিয়ার কোনো কথাই শুনতে চায় না এবং মেজাজ হারিয়ে সিয়াকে থাপ্পড় মারে। ঘটনা বর্তমানে ফিরে আসে এবং ভিভান জানায় যে হ্যাঁ, একটা ঘটনার জন্য আমি সিয়ার গায়ে হাত তুলেছিলাম। এবার মিস্টার খান সেই ঘরে ভিভান ও সিয়াকে নিয়ে যান। সিয়া দেখে যে সেখানে অনেক বড় বড় বক্স লাগানো আছে। মিস্টার খান সিয়াকে বলেন যে তোমাকে এবার ভিভানকে জোরে থাপ্পড় মারতে হবে, আর এখানে রাখা মিটারটায় যতক্ষণ না 120 ডিগ্রিতে কাঁটাটা ছোবে ততক্ষণ তোমাকে থাপ্পড় মেরেই যেতে হবে। সুতরাং তুমি বুঝতে পেরেছো সিয়া, কত জোরে তোমাকে মারতে হবে। সিয়া ভিভানকে থাপ্পড় মারতেই থাকে, কিন্তু সেই থাপ্পড়ের আওয়াজ সেই মিটারে 120 ঘর ছোঁয় না। সিয়া কিছুতেই ভিভানকে জোরে থাপ্পড় মারতে পারছে না দেখে মিস্টার খান সিয়াকে বলে ওঠে, সিয়া আরো জোরে থাপ্পড় মারো। এটা আশা করি বাচ্চা অ্যাভার্শন করার থেকে কম কষ্টকর কাজ। সিয়া কথাটা শুনে যেন চমকে ওঠে এবং হঠাৎ করেই ভিভানকে খুব জোরে একটা থাপ্পড় মারে, যা সেই 120 লক্ষ্যমাত্রা ছোঁয়। কাজ শেষ হওয়ার পর ভিভান সিয়াকে বলে, মিস্টার খানকে আমাদের শুরু থেকে হালকাভাবে নেওয়াটা খুব ভুল হয়ে গিয়েছিল। আমরা যতই বলি মিস্টার খান আমাদের চেনেন না, কিন্তু ঘটনা কিন্তু অন্য কথা বলছে। মিস্টার খান শুধু আমাদের চেনেন এমনটাই নয়, সে আমাদের জীবনের এমন কিছু কথা জানেন যা বাইরের সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তারা দুজনেই ভাবতে শুরু করে, কে এই মিস্টার খান, কিভাবে সে তাদের জীবনের গোপনতম কথাগুলো জানে। এরপর আব্দুল ভিভানকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো বিনা কারণে কাউকে মেরেছ? উত্তরে ভিভান জানায়, হ্যাঁ মেরেছি। এইবার মিস্টার খান তাকে একটা হকি স্টিক দিয়ে বলেন, ওই পার্কিং এরিয়াটায় তোমায় যেতে হবে এবং এই নাম্বারের গাড়িটা তোমায় খুঁজতে হবে এবং গাড়ির কাঁচটা ভাঙতে হবে। এটাই তোমার টাস্ক। ভিভান নাম্বার খুঁজে ওই গাড়ির কাছে যায় এবং গাড়ির কাঁচটা ভাঙতে থাকে। ঠিক তখনই কিছু লোক সেটা দেখে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে জানায়। পুলিশ সেখানে এসে উপস্থিত হলে ভিভান ঠিক করে যে পুলিশকে সে সবটা বলবে, কেমন করে তারা গেমে ফেসে গেছে, এবং সেই মতো সে পুরো বিষয়টা পুলিশকে জানাতে যাবে। ঠিক এমন সময় আব্দুল খানের লোকেরা সেখানে এসে হাজির হয় এবং ভিভানকে সেখান থেকে নিয়ে চলে যায়। ফিরে আসার পর মিস্টার খান ভিভানকে জানায় যে ভিভান, তুমি খেলার নিয়ম ভেঙেছ, যেটা তোমার করা একদম উচিত হয়নি, তাই এর শাস্তি তোমায় পেতে হবে। এই বলে সে ভিভানের দিকে একটা মোবাইল এগিয়ে দেয়। ভিভান দেখে যে সেখানে একটা ভিডিও প্লে হচ্ছে, একটা লাইভ ভিডিও। সে দেখে একটা মুখোশ পরা লোক সিয়াকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। ভিভান রেগে গিয়ে মিস্টার খানকে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন সিয়াকে? তখন মিস্টার খান বলেন, সিয়াকে একটা ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সিয়া সবার সামনে পোল ডান্স করবে, তুমি চাইলেই আটকাতে পারো তা। এই বলে সে ভিভানকে সেই ক্লাবের ঠিকানা দেন। ভিভান অবাক হয়ে মিস্টার খানকে দেখতে থাকে, একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম ভাবে কাজগুলো করে, কিসের প্রতিশোধ নিচ্ছে সে। যাই হোক, ভিভানের এখন আর ভাবার সময় নেই। সে দৌড়াতে দৌড়াতে সেই ক্লাবে গিয়ে হাজির হয় এবং একদম শেষ মুহূর্তে শিয়াকে বাঁচিয়ে নেয়। ভিভান এবার শিয়াকে নিয়ে ফিরে আসে এবং মিস্টার খানকে জানায় সে আর কোনোভাবেই এই খেলাটা কন্টিনিউ করবে না। উত্তরে মিস্টার খান জানায়, তুমি খুব ভালো করেই খেলার নিয়ম জানো, আর মাঝখানে খেলা ছেড়ে চলে যাওয়ার পরিণতিটাও জানো, তাই চিন্তা করো না, তুমি খেলা ছেড়ে যেতে পারবে না। আর তাছাড়া খেলায় তো আর একটা রাউন্ডই বাকি আছে। ভিভান ও সিয়া এই নরক যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য খেলার শেষ রাউন্ডটা খেলবে বলে মনস্থির করে। এবার মিস্টার খান সিয়াকে বলে, আমি তোমাকে পরপর 8টা প্রশ্ন করব। এটা অনেকটা র্যাপিড ফায়ারের মতো। খেলা শুরু হয় এবং সিয়া মিস্টার খানের প্রথম 7টা প্রশ্নের সঠিক উত্তর দেয়। এরপর আসে 8 নম্বর প্রশ্নের পালা। মিস্টার খান সিয়াকে জিজ্ঞেস করেন, আচ্ছা সিয়া, তুমি কি ভিভান ছাড়া আর কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়েছ? ভিভান প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা কি ধরনের প্রশ্ন? আপনি ইচ্ছা করে সিয়াকে ছোট করছেন। মিস্টার খান আবারও রহস্যের হাসি হেসে বলে, আহা, উত্তরটা সিয়াকেই দিতে দাও না।
শিয়া তখন বলে না, আর তখনই শিয়ার হাতে থাকা লাই ডিটেক্টরটা জ্বলে ওঠে লাল হয়ে, অর্থাৎ শিয়া মিথ্যা কথা বলছে। ভিভান যেন নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছিল না। সে বুঝতে পারে শিয়া তাকে ঠকিয়েছে। শিয়া বিয়ের পরও অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছে, এই বিষয়টা ভিভান যেন মেনেই নিতে পারে না, আর মেনে নেওয়াটা সম্ভবও নয়। শিয়া বুঝতে পারে তার জীবনের সব থেকে বড় কালো সত্যিটা ভিভান আজ জানতে পেরে গেছে। সে কাঁদতে কাঁদতে ভিভানকে বলে সে একবার তার অফিসের বসের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, সেটা না হলে বস তাকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিল। আর তখন ভিভানের কোনো কাজ ছিল না, তাই শিয়াকে এই কাজটা করতে হয়েছিল তাদের সংসারটা বাঁচানোর জন্য। শিয়ার মুখে পুরো ঘটনাটা শুনে ভিভান খুব ভেঙে পড়ে। এবারে আসরে নামে আব্দুল খান। সে বলে যেহেতু শিয়া মিথ্যা বলেছে, অর্থাৎ খেলার নিয়ম ভেঙেছে, তাই নিয়ম অনুযায়ী শিয়াকে মরতে হবে। কারণ ওই যে বলেছিলাম খেলার শর্ত একটাই, ইফ ইউ লাই ইউ ডাই। ভিভান তখন মিস্টার খানকে অনুরোধ করে বলে দয়া করে এটা করবেন না, শিয়াকে মারবেন না। মিস্টার খান তখন বলে কিন্তু খেলার নিয়ম অনুযায়ী শিয়াকে তো মরতে হবে, আর তা না হলে কাউকে না কাউকে মরতে হবে। তাহলে বেশ, আমি তোমাকে একটা ঠিকানা দেব, সেই ঠিকানায় যে থাকে তুমি তাকে গিয়ে তাহলে মেরে আসবে। ভিভান যেভাবেই হোক শিয়াকে বাঁচাতে চাইছিল, তাই সে এটা অন্যায় হচ্ছে জেনেও আব্দুল খানের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সেই ঠিকানায় এসে হাজির হয়। সেখানে পৌঁছে ভিভান দেখে যে একটা ছেলে দেয়ালের দিকে মুখ করে বসে আছে। যদিও ভিভান ছেলেটার মুখ দেখতে পাচ্ছিল না, কিন্তু ছেলেটার অঙ্গভঙ্গি দেখে সে অনুমান করতে পারছিল ছেলেটার মানসিক অবস্থা হয়তো স্থিতিশীল নয়। ভিভান ছেলেটাকে মারতে ইতস্তত করছে দেখে মিস্টার খান বলে ওঠে কি হলো ভিভান, মারো ওকে, না মরলে শিয়াকে কিন্তু মারতে হবে আমাকে। ভিভান মিস্টার খানের উদ্দেশ্যে বলে ওঠে আপনি এতটা ইনসেনসিটিভ কেন বলুন তো। এই বলে অসহায় ভিভান ছেলেটার দিকে আবারও বন্দুক তাক করে। এমন সময় ছেলেটা ভিভানের দিকে মুখ ফেরায়। ছেলেটাকে দেখে ভিভান ও শিয়া দুজনেই চমকে ওঠে। তাদের মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে আসে একটা নাম, আকরাম। এবার পর্দায় ফ্ল্যাশব্যাকের দৃশ্য আবারও আমরা দেখতে পাই। সেখানে আমরা দেখি একটি নবাগত ছেলেকে, যার নাম আকরাম। আকরাম আসলে শিয়া ও ভিভানের কলেজে পড়তো। সে তাদের থেকে জুনিয়র ছিল। আমরা জানতে পারি যে কলেজের প্রথম দিন থেকেই শান্তশিষ্ট আকরাম সিনিয়র ভিভান, শিয়া ও তাদের গ্রুপের থেকে নানাভাবে উত্ত্যক্ত হতো। কখনো তারা আকরামকে কলেজের পাশের দোকান ভাঙচুর করার জন্য বাধ্য করত, আবার কখনো তার খাবারে ননভেজ মিশিয়ে দিত। শুধু তাই নয়, তার গায়ে রক্তের মতো লাল রঙও ছিটিয়ে দিয়েছিল। এইভাবে শুধুমাত্র নিজেদের মজার জন্য আকরামকে কোনো না কোনো টাস্ক তারা দিতেই থাকতো। দিনের পর দিন এরকম ভাবে চলতে থাকার ফলে আকরামের মানসিক স্বাস্থ্য একদমই ভেঙে পড়ে। একদিন আকরামের সহ্যের বাঁধ ভেঙে যায়। সে ঠিক করে ভিভানদের নামে প্রিন্সিপালের কাছে সে কমপ্লেন করবে। কিন্তু আকরাম যে এই কমপ্লেন করবে এই কথাটা কোনোভাবে ভিভানরা জানতে পেরে যায়। তারা আকরামকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্লেগ্রাউন্ডে ধরে আনে এবং ভীষণভাবে মারধর করে। শুধু তাই নয়, ভিভানরা শালীনতার সব সীমা পেরিয়ে গিয়ে আকরামের এক মহিলা সহপাঠীর সামনেই তাকে প্রায় অর্ধনগ্ন করে দিয়ে যায়। এই ঘটনা আকরামকে পুরোপুরি ভেঙে দেয়। অথচ ভিভান, শিয়া ও তাদের গ্রুপরা কিন্তু আকরামের এই অর্ধনগ্ন দৃশ্য দেখে মজা পেতে থাকে এবং এই ঘটনা আকরাম সহ্য করতে না পেরে পরিণত হয় এক মানসিক রোগীতে। এইবার দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে, আর এইবার সবার অবাক হওয়ার পালা। কারণ জানা যায় যে আকরাম হলো আর কারুর নয়, মিস্টার খানেরই একমাত্র ছেলে। মিস্টার খান তখন বলে ওঠে কি হলো ভিভান, গুলিটা চালাও। অনুতপ্ত ভিভান বলে আমি ওকে মারতে পারবো না। তখন আব্দুল খান বলেন কেন ভিভান, তুমি তো ওকে 10 বছর আগেই মানসিকভাবে মেরে দিয়েছ। এখন যেটা ওর দেখছো সেটা তোর বাইরের একটা শরীর মাত্র, ভেতর থেকে তো মরে গেছে। কিন্তু তাও ভিভান আকরামকে মারতে কিছুতেই রাজি হয় না। এমন সময় আব্দুল খান বলে ওঠে তুমি যদি আকরামকে না মারো তাহলে আমি কিন্তু শিয়াকে গুলি চালাবো। আব্দুল খানের কথা শুনে ভিভান ভীষণ এক মানসিক দ্বন্দ্বে পড়ে যায়। অবশেষে সে কোনো উপায় না পেয়ে তার হাতের বন্দুকটা নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগারটা টিপে দেয়। কিন্তু ভিভান মরে না। আসলে ভিভানের বন্দুকে কোনো গুলিই ছিল না। পুরো ঘটনাটায় ভিভান ও শিয়া অবাক হয়ে যায়। তখন মিস্টার খান বলেন কি ভাবছো, আমি এতটাই নিষ্ঠুর যে নিজের প্রতিশোধের জন্য তোমাদের মেরে ফেলবো? আসলে আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম আমার ছেলে আকরাম প্রতিদিন কোন কোন যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। তোমরা এখন মুক্ত, তোমরা যেতে পারো এবার। এই বলে মিস্টার খান
তার ছেলে আকরামকে নিয়ে সেখান থেকে চলে যায়। অনুতপ্ত ভিভান ও শিরা কান্নায় ভেঙে পড়ে। আসলে কারুর জীবনে নিছক মজা অন্য কারুর জীবনে অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। এই লাইফ লেসনের মধ্যে দিয়েই মুভিটা শেষ হয়ে যায়।